আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, জি স্যার স্যার, কথা শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন সবাই? ওকে। আচ্ছা, আমরা ফার্স্ট একটু সিলেবাস নিয়ে কথা বলি। সিলেবাসটা দেখা যায়? ওকে। সবাই একটু মিউট করেন। ওকে। আমাদের যে টপিকটা সেটা হচ্ছে হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1। এটা আমাদের হচ্ছে হলো এনভায়রনমেন্টে ফার্স্ট টপিক। এই টপিকে আমরা হচ্ছে হলো যেসব জিনিস পড়বো, আমরা ম্যাক্সিমাম হচ্ছে হলো পড়বো ওয়াটার কোয়ালিটি নিয়ে। যে ওয়াটারে কি অবস্থা, ওয়াটার কেমনে আমরা হচ্ছে হলো পিউরিফাই করব, এটাকে কেমনে ট্রিটমেন্ট করব, বা আমাদের ওয়াটার সাপ্লাইয়ের কি অবস্থা, এই জিনিসগুলো নিয়ে আমি মেইনলি পড়বো। তাহলে আমরা যদি দেখি যে আমাদের ইন টোটাল সিলেবাসটাকে কয়েকটা ভাগে ভাগ করা আছে। ফার্স্ট যেটা আসতেছে সেটা একটু আমরা দেখি যে ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাকর্ডিং টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 6.1। ঠিক আছে, এর অর্থটা কি দাঁড়াচ্ছে, আমাদের এসডিজি গোল যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, ইন টোটাল আমাদের 17টা গোল আছে। যে 17টা গোলকে আমাদের হচ্ছে হলো ফলো করতে হয়। যে কোনো ধরনের প্রজেক্ট করি বা যে কোনো ধরনের কাজ করি না কেন, যে কোনো চাকরি করি, সব জায়গাতে আমাদের এসডিজি গোলকে ফলো করে এরকম আমাদের হচ্ছে হলো গোলস দেওয়া আছে। তো সেটা 6.1 নাম্বার গোল, যেটা আমাদের ডিল করে হচ্ছে হলো ওয়াটারের সাথে, সেটা আমরা দেখবো সামনে। সেইটা নিয়ে আমাদের ইন্ট্রোডাকশন দিতে বলছে। সেকেন্ড যেটা, সেটা হলো ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমাদের যে ওয়াটার কোয়ালিটিটা আছে সেটা ভালো হওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট করতে হবে। যেরকম একটা পানি, সেটা হচ্ছে একটা গ্লাসে রাখছেন স্বচ্ছ পানি, ওই পানির সাথে আমি মনে করেন যে 2-4 ফোঁটা অ্যাসিড মিশাই দিছি, সালফিউরিক অ্যাসিড। পানির কালার চেঞ্জ হবে না, পানির কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু ওই পানিটা খেলে আপনি কি হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। সো এই যে ওয়াটার কোয়ালিটিটা, ওয়াটার যে শুধু কি পরিষ্কার থাকলেই হবে না, বা দেখতে সাদা বা হচ্ছে হলো কালারলেস থাকলেই হবে না, এটাকে কি থাকতে হবে যে আমার এর যে কোয়ালিটিগুলো আছে, এর যে প্যারামিটারগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ডের ভেতর থাকতে হবে। এটা হলো ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট, এটা আমরা পড়বো। তারপর হচ্ছে হলো ওয়াটার ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের ওয়াটার শুধুমাত্র আমরা কি করি যে বাসা বাড়িতে শুধুমাত্র আমরা দেখি যে ফিল্টারে ট্রিটমেন্ট করে। আমাদের অনেক ধরনের ফিল্টার কোম্পানি আছে। সো শুধুমাত্র ফিল্ট্রেশন না, ফিল্ট্রেশন ব্যতীত আমাদের নানা ধরনের ট্রিটমেন্ট প্রসেস আছে, যেগুলো আমাদের সারফেস ওয়াটার মানে রিভার ওয়াটারগুলোকে নিয়ে সেগুলো ট্রিটমেন্ট করে যে আমরা সেগুলো ড্রিঙ্কিং পারপাজে ইউজ করতেছি বা ইরিগেশন পারপাজে ইউজ করতেছি, বিভিন্ন পারপাজে ইউজ করতেছি। সো সেই ট্রিটমেন্ট প্রসেসগুলো আমরা দেখব। তারপর হলো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং এর ভেতর কি পড়ে, যে আমাদের ওয়াটার ডিমান্ড কীরকম, বা আমাদের কি কি সাপ্লাই থেকে আমরা ওয়াটার পাই, সেটা গ্রাউন্ড ওয়াটার হইতে পারে, সারফেস ওয়াটার হইতে পারে, বা আমাদের মাটির নিচে পানির কি অবস্থা, অ্যাকুইফারের কি অবস্থা, বা আমরা যে টিউবওয়েল থেকে পানি তুলি এটার মেকানিজম কি, বা এটার ডিজাইন কি, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে হলো পড়বো। যে পাম্প কোনটা, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম কোনটা, তারপরে ফায়ার হাইড্রেন্ট কীরকম হয়। অর্থাৎ হিউজ একটা সিলেবাস, আমাদের সিলেবাস অনেক বড় এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের। সো আমরা ট্রাই করব হচ্ছে হলো ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমরা ক্লাস করার জন্য। তাছাড়া দেখবেন যে হচ্ছে হলো ট্র্যাক হারাই ফেলতেছেন। সো আমাদের সিলেবাস দেখানো শেষ, আমি হচ্ছে হলো পড়ানো শুরু করি। ফার্স্ট যেটা আসতেছে সেটা হলো ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাকর্ডিং টু এসডিজি 6.1। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 6.1, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট 6 ডিল করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন নিয়ে। সো এইটার আন্ডারে আমাদের হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংটা কি ইন্ট্রোডিউস করে সেটা নিয়ে আমরা হচ্ছে হলো পড়বো। ওকে, আমরা আসি যে ফার্স্টে কি বলছি, যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন কি। যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে হলো সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ, যেটা আমাদের সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাই করে টু প্রোটেক্ট হিউম্যান হেলথ, প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তিনটা টার্ম কোনটা কি, হিউম্যান হেলথ এটা আমরা সবাই বুঝি, যে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশনটা আছে সেইটাকে ডিল করার জন্য আমাদের কি করতে হয়, যে মনে করেন যে আপনি তো চাইলে কি খাবেন না, ড্রেনের পানি খাবেন না,
বা কাউকে যদি আপনি এক গ্লাস পানি খাওয়াইয়া বলেন যে এটা একটা ড্রেনের পানি, তাহলে তার মনের মধ্যে কি হবে, যে বারবার খচখচ করতে থাকবে, বা তার হচ্ছে হলো শরীরও খারাপ করতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ হইতে পারে। সো এই ধরনের হিউম্যান হেলথকে প্রোটেক্ট করার জন্য এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কাজ করে। প্রিজার্ভ দ্য এনভায়রনমেন্ট, শুধুমাত্র হিউম্যান হেলথ না, এনভায়রনমেন্টের মধ্যে কি পড়ে, টোটাল যে ইকোসিস্টেমটা সেটা, তার ভেতর ফিশারিজ আছে, তার ভেতর ইন্ডাস্ট্রিজ আছে, তার ভেতর হিউম্যান আছে, প্ল্যান্টস আছে, অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডের যে ইকোসিস্টেমটা আছে, টোটাল সেন্ট্রাল ইকোসিস্টেমটা, সেটাকে হচ্ছে হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সেটাকে হচ্ছে হলো আমার প্রিজার্ভ করে, সেটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করে। থার্ড যেটা, প্রমোট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্টটা হচ্ছে হলো আপনি এমন একটা কাজ করবেন বা এমন কিছু রিসোর্স নিয়ে কাজ করবেন যেন আপনার নেক্সট যে জেনারেশন আসতেছে তাদের কোনো ধরনের স্কারসিটি না হয়, বা তাদের কোনো ধরনের যেন আমাদের কি না হয়, যে তাদের কোনো কিছু যেন কমতি না হয়, বা তারা যেন কোনো লসের ভেতর দিয়ে না যায়। এটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সাথেও কানেক্টেড। তাহলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ডেফিনেশন কতটুক, এতটুক। তাহলে এটাতে কি বলছি, যে এটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ, যেটা আমার কি করে, যে সায়েন্টিফিক এবং হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালের মাধ্যমে হিউম্যান হেলথকে প্রোটেক্ট করে, এনভায়রনমেন্টকে প্রিজার্ভ করে এবং আমার সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে প্রমোট করে। আচ্ছা, এর মেইন অবজেক্টিভের একটা হচ্ছে হলো সেফ, রিলায়েবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়াটার সোর্সেস দেওয়া, যেটা আমাদের কি করে, যে সাস্টেইনেবল গোল 6.1-কে ফলো করে। ঠিক আছে, সো এখানে আরও অনেক কথা আছে, এগুলো একটু রিডিং পড়ে নিয়ে, না তো ইম্পর্টেন্ট না। তাহলে আমরা কি কি নিয়ে কাজ করি সাধারণত এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে? ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করি, ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি, এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। তাহলে তিনটাই মোটামুটি দেখা যায় যে কাছাকাছি, ওয়াটার ট্রিটমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট সব একই টাইপেরই জিনিস। ওয়াটার ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা, যে আমার সারফেস ওয়াটার কোনটা, গ্রাউন্ড ওয়াটার কোনটা, কোন দিক থেকে কোন দিকে ওয়াটার যাবে, বা কোন জায়গাতে আমাদের হচ্ছে হলো সেফ ওয়াটার আমাদেরকে প্রোভাইড করতে হবে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমার হচ্ছে হলো কাজ করে। তাহলে ইঞ্জিনিয়ারদের এখানে কাজ কি? ট্রিটমেন্ট প্ল্যান্টে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। তারপর হচ্ছে হলো আমাদের এই যে বিভিন্ন ধরনের পানি উন্নয়ন বোর্ড আছে, বা হচ্ছে হলো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, বা ওয়াসা আছে, এই সবগুলোতে আমাদের কি থাকে, সিভিল ইঞ্জিনিয়াররা থাকে। তারা কি করে, যে সেফ এবং রিলায়েবল ওয়াটার প্রোভাইড করার ট্রাই করে, ডিস্ট্রিবিউট করার ট্রাই করে। আচ্ছা, আমরা দুইটা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করব। এখানে একটা স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, যেহেতু ইন্টারন্যাশনাল, দুইটা স্ট্যান্ডার্ড, একটা হলো হু স্ট্যান্ডার্ড আর একটা হলো বিডিএস স্ট্যান্ডার্ড। একটা হলো বাংলাদেশি স্ট্যান্ডার্ড আর একটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আন্ডারে যে স্ট্যান্ডার্ডটা সেটা। এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আর এটা হলো আমাদের লোকাল স্ট্যান্ডার্ড। অর্থাৎ বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইন্ডিয়াতে গেলে আর কাজ করবে না, ইন্ডিয়ার লোকাল আর একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু এই দুইটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই। দেখা যায় কিছু কিছু প্যারামিটার দুইটা সেম, কিছু কিছু প্যারামিটার দেখা যায় যে হালকা একটু ডিফারেন্স থাকতে পারে। সো এই ছিল আমাদের ইন্ট্রোডাকশন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের। সো এটা নিয়ে এত ডিটেলস আলোচনা করা কিছু নয়, যেহেতু আমাদের মেইন অনেক টপিক আছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে টপিকটা আসতেছে, আমরা কি দেখছিলাম সিলেবাসে, যে ওয়াটার কোয়ালিটি ছিল, অর্থাৎ আমাদের ওয়াটার কোয়ালিটি, আমরা এটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব। তাহলে আমরা কয়েকটা জিনিস জানতে হবে, একটা হলো টিডিএস, একটা হলো টিএসএস, আর একটা হলো কলয়েড। তিন ধরনের পার্টিকেল। তাহলে ফার্স্টে যদি ডিসলভ সাবস্টেন্স বলি, ডিসলভ সাবস্টেন্স হচ্ছে হলো একটা অর্গানিক বা ইনঅর্গানিক ম্যাটেরিয়াল যেটা আমার ডিজলভড অবস্থায় থাকে, সেটা হলো আমাদের ডিজলভ সাবস্টেন্স। তাহলে ডিজলভ অবস্থার সাথে মানে কি, পানির সাথে মিশে পানিকে ঘোলাটে একটা রং দিয়ে রাখে, সেটা হলো ডিজলভ সাবস্টেন্স। তাহলে এটা সাইজ কীরকম হতে পারে, 2 মাইক্রন অপেক্ষা কম যে ম্যাটেরিয়ালসগুলা, সেগুলোকে আমি কি বলছি, ডিজলভ সাবস্টেন্স। হাউ দে ক্যান রিমুভড, এটা আমরা আর একটু পরে পড়ব, ট্রিটমেন্ট প্রসেস দেখে তারপরে পড়ব। নেক্সট যেটা আসতেছে সেটা হলো টিএসএস বা সাসপেন্ডেড সাবস্টেন্স। সাসপেন্ডেড সাবস্টেন্স কি বলছি, যে এগুলো আমাদের কি বলছি, স্যাটেল আউট অফ দ্য সলিউশন অর বি রিমুভ বাই দ্য ফিল্ট্রেশন। অর্থাৎ আমরা কি করি, যে কাশির ওষুধ খাইছি না, কাশির ওষুধে কি থাকে, যে আমাদের ওই সিরাপের বাইরে লেখা থাকে যে প্লিজ শেক ইট বিফোর ইউজ।
অর্থাৎ ইউজ করার আগে এটাকে ভালো মতো ঝাঁকাই নিতে হবে। কেন ঝাঁকাই নেই? কারণ এর যে সলিউশনটা থাকে, এই সলিউশনের ভেতর এর যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, সেই ম্যাটেরিয়ালসগুলো কি অবস্থায় থাকে? সাসপেন্ডেড অবস্থায় থাকে। সাসপেন্ডেড অবস্থায় থাকার কারণে বেশিরভাগ ম্যাটেরিয়ালস আমার যেটা হয় যে নিচে এসে জমা হয়, স্যাটেল অবস্থায় থাকে। তাইলে আমি যদি না ঝাঁকায়ে খাই তাহলে দেখা যাবে যে আমার যে নিউট্রিয়েন্ট বা যে ম্যাটেরিয়ালসগুলো আমার শরীরে ওই ডিজিজটাকে ফাইট করবে, সেই ম্যাটেরিয়ালসগুলো নিচে পড়ে থাকবে, আর এর ওপরে যে লিকুইডটা আছে আমরা শুধু সেটা খাবো। এজন্য আমাদের কি করতে হয় যে ওই ওষুধের বোতলটা আমাদের ঝাঁকায় নিতে হয়, যেন এই যে নিচে সেটেলমেন্টগুলো আমাদের কি হয় যে পানির সাথে টোটালি মিশে যায়। ঠিক আছে? সো এটা হলো সাসপেন্ডেড সাবস্ট্যান্স, অর্থাৎ যেটা আমাদের নিচে স্যাটেল অবস্থায় থাকতেছে এটা হলো সাসপেন্ডেড সাবস্ট্যান্স। এটাকে আমরা ফিল্ট্রেশনের মাধ্যমে সরাই ফেলতে পারি, এবং এটার লিমিট দেওয়া আছে কত? 0.1 থেকে 1 মিটার পর্যন্ত সাইজ হইতে পারে। রিমুভ প্রসেসটা আমরা পরে দেখব, যেটা আমাদের ট্রিটমেন্ট প্রসেস, এটা এখন আমরা দেখব না। আর একটা হলো কলয়েডাল পার্টিকেল। কলয়েডাল পার্টিকেল হলো ডিজলভ সাবস্ট্যান্স এবং সাসপেন্ডেড সাবস্ট্যান্সের মাঝখানের যে পার্টিকেলসগুলো আছে সেগুলো হলো কলয়েডাল পার্টিকেলস। তাহলে এটা সাইজ কত? 1 থেকে 1000 ন্যানোমিটার। তাহলে তিনটা পার্টিকেল সম্পর্কে আমরা জানলাম, একটা হলো টিএসএস, একটা টিডিএস, আর একটা কলয়েড। তাহলে টিডিএসটা কি? টোটাল ডিসলভ সাবস্ট্যান্স। টিএসএসটা কি? টোটাল সাসপেন্ডেড সাবস্ট্যান্স। আর কলয়েডটা কি? কলয়েডাল পার্টিকেল। এই তিনটা পার্টিকেল সাধারণত আমাদের পানির সাথে মিশে থাকে। এগুলোকে আমাদের ট্রিটমেন্ট করে পানির কালার বলেন বা পানির স্টার্টিং যে ফেজটা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের, সেটা আমাদেরকে করতে হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবস্ট্যান্সের সলিড পানির ক্ষেত্রে আমরা একই বলতে পারি। যেরকম কেমিক্যাল যেগুলা, ওগুলার সামনে সবসময় কেমিক্যাল সাবস্ট্যান্স ওয়ার্ডটা লেখা থাকবে। ঠিক আছে? আর নর্মাল সাবস্ট্যান্স যদি লেখা থাকে তাহলে ধরে নেবেন ওটা হলো সলিড, বা ম্যাটেরিয়ালস লেখা থাকলে ওটা সলিড। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটাই মানে এটার এই যে দেখেন একটা সাইজ দেওয়া আছে 2 মাইক্রন। 2 মাইক্রন মানে কি? যে এটা নির্দিষ্ট একটা সাইজ, তার মানে এটা কি? যে এটা সলিড, তাই না? সো সাবস্ট্যান্স যেটা সেটাই সলিডও। ওকে ওকে, তাহলে আমরা যদি কোয়ালিটিটা বলি যে একটা ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি কেমন হইতে পারে, কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হয়। ফার্স্ট যে জিনিসটা দেখতে হয় সেটা হলো ফিজিক্যাল। ফিজিক্যালটা কি? ওই যে একটু আগে বললাম যে সাপোজ আমি ড্রেন থেকে 1 গ্লাস পানি তুলে নিয়ে আসলাম, আর সাপোজ আমি বাসার 1 গ্লাস পানি রাখলাম। দুইটা পানির ফিজিক্যাল কন্ডিশন কি সেম হবে? সেম হবে না। ড্রেনের পানি একটু কালো হবে, বা একটু ডিফারেন্ট একটা কালার হবে। বা মনে করেন নদীর, আমি পুকুরের পানি নিয়ে আসলাম, পুকুরের পানি কি হবে? হালকা সবুজ কালার হবে। সো এটা হলো ফিজিক্যাল কন্ডিশন, যে আমি দেখে কি বুঝতেছি, এটা হলো ফিজিক্যাল। কেমিক্যালটা কি? কেমিক্যাল আমরা দেখে বুঝবো না। একটু আগে যে বললাম যে একটা পানি, সেটা কালারলেস, দেখে মনে হচ্ছে পিওর ওয়াটার, কিন্তু ওর ভেতর আমি কি করলাম? অ্যাসিড ঢেলে দিলাম। তাহলে ওটা কি হয়ে গেল? অ্যাসিডিক ওয়াটার হয়ে গেল। ওটা বাইরে থেকে দেখে আমার মনে হবে না যে এই ওয়াটারটা খাওয়া যাবে না, কিন্তু ওইটা যখন আমি খাবো তখন আমি কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাব। সো এটা হলো কেমিক্যাল কোয়ালিটি, যে ওটা দেখে আমাদের বোঝা যাবে না, কিন্তু ওইটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে ওর ইন্টারনাল অবস্থাটা কি। থার্ড যেটা, সেটা হলো মাইক্রোবায়োলজিক্যাল। মাইক্রোবায়োলজিক্যালের ভিতর কি পড়ে? আমার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া পড়ে। ঠিক আছে? যেরকম কলিফর্ম পড়ে, ফিকাল কলিফর্ম পড়ে, এফসি পড়ে, ইসি পড়ে। তাহলে এগুলো আমাদের কি? মাইক্রোবায়োলজিক্যাল, অর্থাৎ ওর ভেতর যে ব্যাকটেরিয়ার অবস্থা, সেই ব্যাকটেরিয়া যখন আমরা স্টাডি করব সেটা মাইক্রোবায়োলজিক্যালের ভেতর চলে যাবে। রেডিওলজিক্যাল। রেডিওলজিক্যালটা কই কই কাজে লাগবে? মনে করেন একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের যে পানিটা আছে, বা সেই পাওয়ার প্ল্যান্টের আশেপাশে যে সারফেস ওয়াটারটা আছে বা গ্রাউন্ড ওয়াটারটা আছে, ওইটাতে আমাদের রেডিওলজিক্যাল পরীক্ষা করতে হয়, এবং দেখতে হয় যে ওর ভেতর আমাদের কোনো আইসোটোপ আছে কিনা, বা ওইটা আমাদের কোনো রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস আছে কিনা। এই ধরনের টেস্টগুলো আমাদের শুধুমাত্র ওই এরিয়াতে করতে হয়। বাকি আমাদের নর্মাল যে এরিয়া আছে সেগুলোতে আমরা রেডিওলজিক্যাল টেস্টটা করি না। আচ্ছা,
এটা ওই যে আমরা যখন ট্রিটমেন্ট করব তখন আমি দেখাই দিব নি, ঠিক আছে, যে রেডিওলজিক্যালটা আমরা কিভাবে করব। যদিও এটা মনে হয় না এই এনভায়রনমেন্ট 1-এ শিখবেন, এটা এনভায়রনমেন্ট 3-তে শেখার কথা। তারপরেও যদি আমি পারি আমি দেখাই দিব নি, ঠিক আছে। আমরা এই যে মাইক্রোবায়োলজিক্যাল পর্যন্ত দেখব মেইনলি, যেটা আমাদের রেগুলার লাগে। হ্যাঁ, ওটা আমি আপনারা চাইলে আমি হচ্ছে হলো দেখাইতে পারি এটা আর কি, ওটা তখন দেখাবো আমি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এবার আসতেছে ওয়াটার কোয়ালিটি। আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার স্টাডি করতে হয় ওয়াটার কোয়ালিটি বের করার জন্য। তার ভিতর কি কি আছে? টার্বিডিটি, কালার, পিএইচ, বিওডি, সিওডি, তারপরে টোটাল সলিড, তারপর হচ্ছে হলো আর্সেনিক, তারপরে ক্লোরাইড, এরকম অনেক ধরনের প্যারামিটার আছে যেগুলো আমরা কি করি, পরীক্ষা করি। পরীক্ষা করার মাধ্যমে আমরা কি করি, যে ওইটাকে আমাদের যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা কি করি, চেক করি যে এটা কি স্ট্যান্ডার্ড থেকে বেশি হয়েছে বা কম হয়েছে, নাকি স্ট্যান্ডার্ড ভ্যালুর ভেতরেই আছে, মানে এটা আমার শরীরের জন্য কোনো ক্ষতি করবে কিনা এই জিনিসটা আমরা বের করার ট্রাই করি। সো এইটাই হচ্ছে হলো আমাদের ওয়াটার কোয়ালিটি বের করা, ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি আসি, টার্বিডিটি কি বলছে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্টে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কি ছিল স্যার, যেটা আমি দেখে বুঝতে পারবো। আমি যদি এই ছবিতে দেখি তাহলে এটা কি বলছে, লো টার্বিডিটি। এই পানিটা হলো আমার লো টার্বিডিটি, এবং যত এদিকে যাচ্ছে তত আমাদের টার্বিডিটি বাড়তেছে। এক সময় দেখেন আমার পানিটা পুরো ঘোলা। তার মানে আমি কি বুঝতেছি, যে আমার পানিতে কতটুকু সেডিমেন্ট থাকতেছে, এটাই হলো আমার টার্বিডিটি। তাহলে টার্বিডিটির সংজ্ঞা কি? টার্বিডিটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ দ্য অ্যামাউন্ট অফ সাসপেন্ডেড সেডিমেন্ট ইন ওয়াটার। সেডিমেন্টটা কি স্যার? সেডিমেন্ট আমরা সবাই জানি যে আমি যদি নদী আমার ফ্লো করে, আমার যদি এখানে রিভার ফ্লো করে, তাহলে এর যে বেডটা থাকে, এই বেডের ওপর আমার কি থাকে, কিছু সয়েল পার্টিকেলস থাকে, বালি থাকে, নানা ধরনের আইটেম থাকে, যাদেরকে আমরা বেড লোড বলি। এই বেড লোডগুলা যখন এই রিভারে পানির সাথে মিশে যায় ফ্লোয়ের কারণে, তখন ওইটা আমাদের টার্বিডিটি বেড়ে যায়, ঠিক আছে। সো টার্বিডিটিটা কি? হ্যাঁ, মানে ফিজিক্যালি দেখতে, ফিজিক্যাল কথা যদি বলেন যে স্যার আমি ফিজিক্যালি দেখে কেমনে বুঝবো, পানি যত বেশি ঘোলা হবে ওর টার্বিডিটির অ্যামাউন্ট তত বেশি হবে, ঠিক আছে, এটা হলো ফিজিক্যাল। ওকে, তাহলে এখানে কি লিখছি, যে দ্য হায়ার দ্য টার্বিডিটি দ্য হায়ার দ্য কনসেন্ট্রেশন অফ কলয়েডাল পার্টিকেল। একটু আগে কি বলছিলাম, কলয়েডাল পার্টিকেলস নিয়ে বলছিলাম, 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে যে পার্টিকেলসগুলো সেগুলো কলয়েডাল, অর্থাৎ টার্বিডিটি যার যত বেশি হবে তার ভেতর তত বেশি কলয়েডাল পার্টিকেল থাকবে। তাহলে অ্যালাউয়েবল লিমিটটা ইম্পর্ট্যান্ট, যে বাংলাদেশের ক্ষেত্রে অ্যালাউয়েবল লিমিট হচ্ছে হলো 10 NTU, মানে হলো নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট। এটা হলো এটার একক, ঠিক আছে, নেফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে 10 NTU অপেক্ষা কম, আর হুর ক্ষেত্রে যেটা 5 NTU অপেক্ষা কম। এটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যালাউয়েবল লিমিটগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। এটাই হলো আমাদের মেইন এই জিনিসটা পড়ার। কি বললাম, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 NTU অপেক্ষা কম হইতে হবে, এবং হুর গাইডলাইন অনুযায়ী 5 NTU অপেক্ষা কম হইতে হবে। আচ্ছা, তাহলে এর অ্যাডভার্স ইফেক্টগুলো কি, মানে এর খারাপ ইফেক্টগুলো কি হইতে পারে? ফার্স্ট যেটা বলতেছে সেটা হচ্ছে হলো সাসপেন্ডেড যে পার্টিকেলসগুলো থাকে তারা কি করে, হিট অ্যাবজর্ব করে। হিট অ্যাবজর্ব করে সানলাইটকে ব্লক করে দেয়। সানলাইটকে যখন ব্লক করে তখন রিভারের নিচে আমাদের কি হয়ে যায়, যে ফিশগুলো যেগুলো থাকে তারা কি হয়, যে ওপরের দিকে চলে আসার ট্রাই করে। আবার এটা যখন হিট অ্যাবজর্ব করে তখন কি হয়, যে পানির টেম্পারেচার অটোমেটিক্যালি বেড়ে যেতে থাকে। অর্থাৎ যে জায়গাতে আমাদের টার্বিডিটি যত বেশি সেই জায়গায় নর্মালি আমাদের টেম্পারেচারও তত বেশি হয়। তখন দেখা যায় যে অনেক সময় এই ব্লক করার কারণে ফিশ যেগুলো আছে, মাছ যেগুলো আছে, তারা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না। সো এটা আমাদের ফিশ লাইফের জন্য অনেক ঝামেলা হইতে পারে। আচ্ছা, আর কি হইতে পারে? আর হচ্ছে হলো আমাদের যখন লাইট কম হয় তখন আমার কি হবে, ফটোসিনথেসিসের মেইন থিম কি, ফটোসিনথেসিস, যার অর্থ হচ্ছে হলো সালোক সংশ্লেষণ। তাহলে এর মেইন থিমটা কি? এর মেইন থিমটা হচ্ছে হলো আমার পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো দরকার। সূর্যের আলো না হলে সালোক সংশ্লেষণ হবে না। তাইলে লাইট যদি কমে যায় তাহলে আমার কি হবে, যে ওর ভেতরে যে প্ল্যান্টগুলো আছে, রিভার প্ল্যান্টগুলা, এই প্ল্যান্টগুলো ফটোসিনথেসিস হবে না। আর কি বলছি, যে অ্যাজ সেডিমেন্ট সেটেলস রিভার বেড বিকামস ফুল। তাহলে আমাদের কি হবে, যে সেডিমেন্ট যত সেটেল হবে
তত আমাদের রিভার বেড কি হয়ে যাবে, যে ভরে যাবে, ঠিক আছে। ফলে আমাদের কি হবে, যে রিভারের ডেপথ অটোমেটিক্যালি উপরের দিকে উঠতে থাকবে, যেটা আমাদের জন্য কি খারাপ। কেউ কি কিছু জিজ্ঞাসা করবেন? হ্যান্ড রেজ করছেন কেউ? আচ্ছা, রোল কমেন্ট করতে হবে না, সমস্যা নেই, আমি একদম লাস্টে হচ্ছে হলো স্ক্রিনশট নিয়ে নিব কে কে প্রেজেন্ট আছেন, কে কে নাই। নেক্সট যেটা আসতেছে সেটা হলো কালার। কালার জিনিসটা কি স্যার? কালার জিনিসটা হচ্ছে হলো আমার পানি যে কালারটা সেটা হচ্ছে হলো কালারলেস থাকে। নর্মাল ওয়েতে যদি বলি যে আমার পানি যেটা থাকে সেটা আমাদের কালারলেস থাকে, কিন্তু এর ভেতর যদি আমাদের কিছু অর্গানিক সাবস্টেন্স থাকে, ঠিক আছে, অর্গানিক সাবস্টেন্সের ভেতর কি কি আছে, আয়রন, এগুলো কেমিক্যাল সাবস্টেন্স, ম্যাঙ্গানিজ, তাহলে এগুলো যদি আমাদের থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে পানির একটা কালার চলে আসে। যেরকম আয়রন আলা পানি যদি আমরা খাই, আমরা যদি বোতলে বেশি দিন আয়রন বেশি যুক্ত পানি নিয়ে থাকি, তাহলে দেখা যায় যে বোতলের কালার লাল হয়ে যায়। এটা হয় হলো আয়রনের কারণে। সো কালারেরও একটা লিমিট দিয়ে দিছে, যেখানে বাংলাদেশ এবং হু দুইটাই আমাদের যেটা ফলো করে সেটা হলো 15 TCU, মানে ট্রু কালার ইউনিট। এটাকে হ্যাজেন ইউনিটও বলে, হ্যাজেন ইউনিট, ঠিক আছে। এটা গেল কি কালার। তাহলে কালারের অ্যাডভার্স ইফেক্ট কী হইতে পারে? এটা খুবই নর্মাল, যে নর্মালি যদি বলি যে কালার যদি উল্টাপাল্টা কালার হয়, তাহলে ওইটা আমরা আসলে আমাদের সাইকোলজিক্যাল কিছু কি বলে, যে রেস্ট্রিকশন কাজ করে। সেরকম আমার ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে হলো স্কুলে থাকতে যদি পানি নিতাম কারো থেকে, যদি দেখতাম যে বোতলটা পুরো লাল হয়ে আছে, খাইতে ইচ্ছা করতো না পানিটা, ঠিক আছে। কারণ এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কাজ করে, যে না লাল হয়ে আছে বোতলটা, কেমন লাগতেছে দেখতে, তার মানে মনে হয় পানিতে আয়রন বেশি, ওটা খাইতাম না। সো কালার জিনিসটা এরকমই, যে কালারের কোনো তেমন অ্যাডভার্স ইম্প্যাক্ট নাই, কিন্তু আবার হচ্ছে হলো কিছু মাইনর ইম্প্যাক্ট কালারের থাকে। আচ্ছা, আর যেটা এখানে বলছে সেটা হচ্ছে হলো আমাদের পেনিট্রেশন অফ লাইট, অর্থাৎ আমাদের যদি কালার লাল হয় তাহলে সেটার ভেতর দিয়ে লাইট কম পাস করবে, আর কালার যদি কালারলেস হয় তাহলে তার ভেতর দিয়ে লাইট বেশি পাস করবে। আর লাইট বেশি পাস করলে কম পাস করলে কি হয় সেটা অলরেডি বলছি, যে আমাদের সালোক সংশ্লেষণে এটা অনেক হেল্প করে। টেস্ট অ্যান্ড অডর। টেস্টটা কি? টেস্ট হচ্ছে হলো খাইতে কেমন। নর্মাল বাংলায় যদি বলি যে পানি খাইতে কেমন, যেরকম আমি যদি মামের পানি খাই ওইটার টেস্ট একরকম, আমি যদি ফ্রেশের বোতলে পানি খাই ওইটার টেস্ট আর এক রকম, আমি একই ফিনার পানি খাইলে আর এক রকম, বা আমি হচ্ছে হলো টিউবওয়েলের পানির একরকম স্বাদ, তারপরে বাসায় ফিল্টারে পানির আর এক রকম স্বাদ, এটা হলো টেস্ট। আর অডর জিনিসটা কি? অডর হলো গন্ধ, অর্থাৎ আমি যে পানিটা নিচ্ছি এই পানিটার কোনো বাজে গন্ধ আছে কি না, এটা হচ্ছে হলো অডর, ঠিক আছে। যেরকম ড্রেনের পানির বাজে গন্ধ থাকে ওটা হলো ওটার অডর। তাহলে টেস্ট অ্যান্ড অডরও হচ্ছে হলো আমাদের ফিজিক্যাল প্রপার্টিজের ভেতর ধরে, যে কোনো পানির যদি খারাপ টেস্ট হয় বা বাজে গন্ধ হয় তাহলে ওই পানিটাকে আমরা কি করি, সাধারণত অ্যাভয়েড করি। এরপর যেটা আসতেছে সেটা হলো টেম্পারেচার। টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে হলো আমাদের, দেখেন কি বলছি, লিমিট দিয়ে দেওয়া আছে 39 থেকে 71 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ আমাদের যে ফ্রেশ ওয়াটারটা থাকে সে ওয়াটারের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। তাহলে ওই টেম্পারেচার যদি আমাদের ওয়াটারে বেড়ে যায় সেক্ষেত্রে নানা ধরনের ঝামেলা হইতে পারে। একটা হইতেছে হইলো আমাদের যেসব মাছের ঠান্ডা পানির দরকার বসবাস করার জন্য, কিছু মাছ ঠান্ডা পানিতে বসবাস করে, কিছু মাছের গরম পানি দরকার হয়। এই ঠান্ডা পানি এবং গরম পানির জন্য আর অক্সিজেনের লিমিটের জন্য কিছু মাছ আমার উপরের দিকে থাকে, কিছু মাছ একদম আমার রিভার বেডের ধার ঘেঁষে থাকে। সো যেসব মাছের আমাদের কোল্ড ওয়াটার দরকার, অর্থাৎ যেসব মাছ আমাদের কি যে একদম রিভার বেডের কাছাকাছি আছে, সেসব মাছের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে তারা মারা যাইতে থাকে, ঠিক আছে, পানির টেম্পারেচার যদি অনেক বেড়ে যায়। ডিও লেভেল রিডিউস হয়, ডিওল মানে হলো ডিজলভড অক্সিজেন, অর্থাৎ কতটুকু অক্সিজেন ডিজলভড অবস্থায় আছে। টক্সিসিটি অফ কেমিক্যাল পলিউটেন্টস ডিক্রিজ, অর্থাৎ টক্সিসিটি কমে যায়, এটা আবার একটা ভালো দিক। তারপরে কি বলছি, গ্রোথ অফ অ্যালগাই অ্যাক্সিলারেট। অ্যালগাই অর্থ কি? অ্যালগাই হচ্ছে হলো নর্মালি যদি বলি তাহলে যে প্ল্যান্টগুলো থাকে, ওয়াটার প্ল্যান্ট, এগুলো আমাদের বেড়ে যেতে থাকে। যেরকম অনেক পুকুরে দেখবেন হচ্ছে হলো পুরা পুকুর ভরে গেছে কচুরিপানা দিয়ে, ওইখানে টেম্পারেচারের একটা ইফেক্ট আছে।
আর কি বলছি, কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ইনক্রিজেস, অর্থাৎ ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট বাড়তে থাকে বা কেমিক্যাল রিয়াকশনগুলো কি হয় যে অ্যাক্সেলারেটেড হইতে থাকে। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের ভেতর আমরা কি কি বললাম স্যার? একটা হলো টার্বিডিটি, যেটা সহজ বাংলায় যদি আমি বলি যে আমার পানি কত ঘোলা সেটা। কালার পড়লাম, অর্থাৎ পানির রং কীরকম, এটা কি কালারলেস নাকি এটা দেখতে লাল বা কালো এরকম কোনো কালার, বা একটু কালচে টাইপের বা একটু লালচে টাইপের। টেস্ট অ্যান্ড অদর, অর্থাৎ পানি খাইতে কেমন এবং পানির গন্ধটা কেমন। টেম্পারেচার, অর্থাৎ পানির টেম্পারেচারটা কেমন হবে। এগুলো গেল আমাদের ফিজিক্যাল প্রপার্টিস। এবার আসতেছে কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিসের ভেতর কি কি আসতে পারে? একটা হচ্ছে হলো আমাদের ক্লোরাইড। ক্লোরাইডটা কি স্যার? ক্লোরাইড আমার একা থাকে না। ক্লোরাইড হলো Cl মাইনাস। এটা কখনো আমাদের একা থাকে না। এটা কার সাথে থাকে? যে কোনো একটা আয়নের সাথে মিলে যায়। যেরকম Na প্লাস Cl মাইনাস মিলে NaCl গঠন করতে পারে, বা পটাশিয়াম প্লাস প্লাস Cl মাইনাস মিলে আমাদের KCl গঠন করে। অর্থাৎ এগুলো আমাদের কি সল্ট বা লবণ। অর্থাৎ ক্লোরাইড যেটা, সেটা আমাদের বোঝায় যে ওই পানি খাইতে কত লবণাক্ত। নর্মাল বাংলায় যদি আমি বলি, যেরকম খুলনা সাতক্ষীরার দিকের যে পানিটা, সেটা আমার কি যে ওইখানে লবণের অ্যামাউন্ট বেশি, আর আমাদের এই সাইডের যে এলাকা সেখানে লবণের অ্যামাউন্ট কম। তার মানে কোনো জায়গাতে লবণের অ্যামাউন্ট বেশি থাকতেছে, কোনো জায়গাতে লবণের অ্যামাউন্ট কম থাকতেছে। তার মানে এটারও একটা কি আছে, স্ট্যান্ডার্ড লিমিট আছে। সেই লিমিটটা কি? বাংলাদেশি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা 150 থেকে 600 মিলিগ্রাম পার লিটার, আর হু স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা 250 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ আমি যদি বাংলাদেশকে ফলো করি, তাহলে কোনো পানির ক্লোরাইড যদি 600 প্লাস হয়ে যায়, তার মানে আমরা ধরে নিব এটা এই স্ট্যান্ডার্ড থেকে অনেক বেশি এবং এই পানিটা আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, যেটাই মিলিগ্রাম পার লিটার ওটাই ppm না? একই তো? হ্যাঁ, ppmও বলতে পারেন, সমস্যা নেই। ওকে, অ্যাডভার্স ইফেক্টটা কি বলে? হাই ক্লোরাইড কনসেন্ট্রেশন আর করোসিভ টু মেটালস, এটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আমার গ্র্যাজুয়েশন তো কুয়েট থেকে, তো আমরা যে ইয়াগুলো ইউজ করতাম, কোনো রড যদি বাইরে পড়ে থাকতো বা কোনো রড যদি আমাদের পানির সংস্পর্শে আসতো, তাহলে দেখা যাইতো যে অনেক ফার্স্ট টাইমের ভেতর সেই রডে মরিচা ধরে যায়। কেন? কারণ আমার হচ্ছে হলো ওইখানের পানি লবণাক্ত। সো ক্লোরাইড যত বেশি থাকবে তত ওই জায়গাতে আমাদের কি হবে যে করোশন হওয়ার পসিবিলিটি বাড়বে। তারপরে কি বলছি যে এ হায়ার ক্লোরাইড কন্টেন্ট ইন ইনল্যান্ড ওয়াটার। ইনল্যান্ড ওয়াটারটা কি স্যার? ইনল্যান্ড ওয়াটার হলো সারফেস ওয়াটার। আমি যদি নর্মালি বলি সারফেস ওয়াটার, তাহলে সারফেস ওয়াটারটা কি স্যার? সারফেস ওয়াটার হচ্ছে হলো আমাদের সারফেসের উপর যত ধরনের ওয়াটার আছে সবগুলো সারফেস ওয়াটার। অর্থাৎ আর্থ ক্রাস্টের উপর যা আছে সব সারফেস ওয়াটার। আমাদের নদী, নালা, খাল, বিল, পুকুর, তারপর হচ্ছে হলো এগুলো সব সারফেস ওয়াটার। আর গ্রাউন্ড ওয়াটারটা কি? গ্রাউন্ড ওয়াটার হলো আমাদের গ্রাউন্ডের নিচে যা ওয়াটার আছে সেগুলো গ্রাউন্ড ওয়াটার। যেরকম টিউবওয়েলের পানি গ্রাউন্ড ওয়াটার, সিপেইস গ্রাউন্ড ওয়াটার, পাম্প দিয়ে যে পানিটা আমরা তুলে বাসাবাড়িতে ইউজ করতেছি এটা গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে। আর কি বলছে? NaCl ক্যান কজ হাই ব্লাড প্রেশার। আমরা একটা জিনিস সবসময় শুনে থাকি, ডাক্তাররা বলে যে লবণ বেশি খাবেন না, লবণ বেশি খাইলে কি হবে? প্রেশারে প্রবলেম হবে, হাই ব্লাড প্রেশারে প্রবলেম হবে। সো এটাই হলো এই জিনিস, যে আমরা যদি লবণাক্ত পানি বেশি খাই সেই ক্ষেত্রে আমাদের ব্লাড প্রেশার হওয়ার পসিবিলিটি থাকে। আর কি আসতেছে স্যার? পিএইচ। পিএইচ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে পিএইচের আমাদের কয়েকটা স্কেল আছে, 3টা স্কেল আছে। 1 থেকে 7 পর্যন্ত আমরা অ্যাসিডিক ধরি, 7কে আমরা নিউট্রাল ধরি, নিউট্রাল। আর 7 থেকে 14 পর্যন্ত আমরা অ্যালকালিক ধরি। অর্থাৎ এটা অ্যাসিডিক ফেজ, এটা নিউট্রাল ফেজ, এটা অ্যালকালাইন ফেজ। অর্থাৎ আমি যদি বাংলায় বলি, এটা অ্যাসিডিক আর এটা হলো ক্ষারীয় আর এটা হলো নিউট্রাল। তাহলে আমাদের পানি যেটা, সেটা সবসময় দেখেন কি বলছে যে 6.5 থেকে 8.5 পিএইচ থাকতে হবে। অর্থাৎ আমাদের পানি যেটা, সেটা কখনোই অ্যাসিডিক হওয়া যাবে না। ঠিক আছে, অ্যাসিডিক হওয়া যাবে না, কিন্তু সেটা হালকা ক্ষারীয় হইতে পারে। এজন্যই কি বলছে 6.5 থেকে 8.5। ক্লিয়ার? ওকে। তাহলে পিএইচ যদি বাড়ে বা পিএইচ যদি কমে কি কি ধরনের প্রবলেম হতে পারে? তাহলে আমাদের অ্যাসিডিক ওয়াটার যেটা থাকতেছে তার হাই অ্যামাউন্ট হেভি মেটাল থাকতেছে। হেভি মেটাল কোনটা স্যার? ক্রোমিয়াম,
তারপরে ক্যাডমিয়াম, তারপর হচ্ছে হলো কপার, তারপর আরও আছে মার্কারি। তাহলে এগুলো হলো আমাদের হেভি মেটাল। হেভি মেটালটা কি স্যার? কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক কি? হেভি মেটাল যদি আমরা ইনটেক নিতে করতে থাকি তাহলে একসময় আমাদের ক্যান্সার হওয়ার পসিবিলিটি বাড়ে। সো অ্যাসিডিক ওয়াটার আমাদের সাধারণত হেভি মেটাল বেশি থাকে, যার কারণে আমাদের অ্যাসিডিক ওয়াটারটাকে আমরা অ্যাভয়েড করি। আচ্ছা, আর যদি আমাদের পিএইচ কমে যায় তাহলে কি হবে? যে লিকেজ হবে এবং করোড পাইপলাইন। অর্থাৎ পিএইচ মনে করেন কমে গেছে, অ্যাসিডিক হয়েছে, তা পাইপ তো প্লাস্টিক, তাহলে ওর সংস্পর্শে বারবার চলতে থাকতে কি হবে? যে আমার এক সময় ওই পাইপটা ক্ষয় হয়ে যাবে। আর কি বলছি? যে হাই পিএইচ মেক্স আওয়ার স্কিন ড্রাই অ্যান্ড ইচি। ইচি মানে হলো চুলকানো আর কি, ঠিক আছে? আমাদের অনেক সময় কি হয় যে হাতে পায়ে জলে চুলকায়, ওটা হলো ইচি। তাহলে পিএইচ এর অ্যামাউন্ট যদি 8.5 অপেক্ষা বেড়ে যায় তাহলে ওইটা আমাদের হাত কি হইতে পারে? ইচি হইতে পারে, ঠিক আছে? ওকে। যদি অ্যালকালাইন বেশি হয় তাহলে আমাদের কি হয়? যে যে নিউট্রিয়েন্টটা ফ্লো হয় আমাদের প্ল্যান্টগুলোতে এগ্রিকালচারাল ফিল্ডে, সেই আমাদের হচ্ছে হলো নিউট্রিয়েন্টগুলো ফ্লো হইতে পারে না। আর কি আসতেছে? টিডিএস। এটা অলরেডি কথা বলছি যে টিডিএস হচ্ছে হলো আমাদের ইনঅর্গানিক সল্ট এবং স্মল অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার। তাহলে এটা আমাদের কি থাকে? যে 300-র কম হইলে সেটা এক্সিলেন্ট কোয়ালিটি, 300 থেকে 600 হলে গুড কোয়ালিটি, 600 থেকে 900 হলে ফেয়ার, ওর হলো 900 থেকে 1200 এবং আনঅ্যাকসেপ্টেবল হলো 1200। অর্থাৎ গ্রেটার দ্যান 1200 হইলে ওইটা আমরা ইউজ আর করবো না। ইউজ করবো কোন পর্যন্ত? এতটুকু পর্যন্ত ইউজ করতে পারি। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড কি বলে? যে 500 মিলিগ্রাম পার লিটার অপেক্ষা কম হইতে হবে ডোমেস্টিক ইউজের জন্য, এবং 1000 মিলিগ্রাম পার লিটারের কম হইতে হবে ড্রিঙ্কিং পারপাসের জন্য, ঠিক আছে? ওকে। তাহলে এটা কি বলছে? যে এটা আমাদের হিউম্যান কনজাম্পশনের জন্য কি হবে? আনফিট হবে, এবং এটা আমাদের আনপ্যালাটেবল। প্যালাটেবল, পোর্টেবল, এটা নিয়ে আমরা সামনে ডিসকাস করব, তখন আমি প্যালাটেবল পোর্টেবলটা বলবো। একটা হচ্ছে হলো দেখে আপনি খাইতে পারবেন, আর একটা হচ্ছে হলো কেমিক্যাল। ওই যে বললাম যে একটা দেখেই আপনি হচ্ছে হলো একটা দেখতে পিওর, আর একটা কেমিক্যালি পিওর, ঠিক আছে? এটা নিয়ে আমরা হলো সামনে আরো ডিটেইলস আলোচনা করব, তখন আমরা দেখবো যে এটা কি। অ্যালকালিনিটি অলরেডি বলছি যে আমার পানি, পানির ভেতর যদি আমি অ্যাসিড দিই সেই অ্যাসিডটাকে সে কতটুকু নিউট্রালাইজ করতে পারতেছে, সেটা হলো সেই অ্যাবিলিটিটাকে আমি কি বলছি? অ্যালকালিনিটি। তাহলে এটা কি বলে? যে 200 মিলিগ্রাম পার লিটার থেকে কম হইতে হবে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য। হু এবং বিডিএস দুটো স্ট্যান্ডার্ডই এই জিনিসটা ফলো করে। তাহলে অ্যালকালিনিটি কেন আমার দরকার? কারণ অ্যালকালিনিটি বেশি হলে আমাদের যে স্টমাক থাকে সেই স্টমাকে আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয়, ঠিক আছে? অ্যাসিডিটির প্রবলেম হয়, আরও নানা ধরনের সিমটম দেখা দিতে পারে, যেরকম বমি হইতে পারে, কাঁপুনি হইতে পারে, তারপরে মাথা ঘুরাইতে পারে, এই ধরনের নানা ধরনের প্রবলেম দেখা দেয়। হার্ডনেসটা কি বলছি? হার্ডনেস হচ্ছে হলো দ্যাট রিকোয়ার্স কনসিডারেবল অ্যামাউন্ট অফ সোপ টু প্রডিউস আ ফোম। এটা হলো হার্ডনেস দেখার একটা প্রসেস। যে মনে করেন আপনি পানি নিলেন, এই পানিটা দিয়ে একটা হলো হার্ড ওয়াটার, অর্থাৎ যার হার্ডনেস বেশি, আর একটা হলো হার্ডনেস কম। এই দুইটা পানি দিয়ে আপনি কাপড় কাচা শুরু করলেন, যেটা হার্ড ওয়াটার ওইটাতে দেখবেন ফেনাই হবে না, ঠিক আছে? অনেক সাবান দিছেন, অনেক আমি ডিটারজেন্ট দিছি, তাও ফেনা হচ্ছে না, কারণ ওটা হার্ডনেসটা বেশি। হ্যাঁ, কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, মানে হার্ডনেস যেটা সেটা আর কি, মানে আপনার কতটুকু পজিটিভ আয়ন ওই জায়গাতে থাকতেছে সেটা হলো হার্ডনেস মেইনলি, ঠিক আছে? কারণ আমাদের যে আমরা সাবানটা ইউজ করি সেটা কি করে? যে একটা নেগেটিভ আয়ন দেয়, তারপরে ওর সাথে আমাদের কি হয়? যে রিয়াকশন করে তারপরে আমরা ওইখানে কাপড়ের যে ময়লাটা থাকে সেটা আমরা দূর করি। কেমিক্যালে পড়া, কেমিস্ট্রিতে এটা পড়ার কথা, যে সাবান কিভাবে কাজ করে, অর্গানিক কিভাবে কাজ করে। সো এই যে হার্ডনেসটা যেটা বলতেছি, যে পানি যত হার্ড হবে তত সেই পানিতে কাপড় ধোয়া কঠিন হবে, কারণ তারা কি করবে? যে আমার ফোম তত কম দিবে, ঠিক আছে? তাহলে আমাদের হার্ডনেসের একটা লিমিট দেওয়া আছে 200 থেকে 5000 মিলিগ্রাম পার লিটার। এটা 5000 না 500 একটু চেক করতে হবে, 500 হওয়ার কথা। আমি চেক করে আপনাদের হলো পিডিএফটা দিয়ে দিব নি। তাহলে এটা হলো আমাদের হার্ডনেস। আচ্ছা, হার্ডনেসে কি বলছি? মেইনলি তারা কি করে? যে এইটা আমাদের স্কিনটাকে ক্লগ করে দেয়।
স্কিনটাকে যখন ক্লগ করে তখন আমাদের যে স্কিনটা থাকে সেটা বাইরে থেকে যে ময়েশ্চারটা থাকে সেটাকে আমার হচ্ছে হলো কি বলে এটাকে ক্যাচ করতে পারে না, কারণ আমার স্কিনটা কি থাকে ক্লগ থাকে। তখন যেটা হয় যে আমার স্কিনটা ফেটে যায় বা ওইখানে আমাদের হচ্ছে হলো ড্রাই স্কিন হয়ে যায়, ঠিক আছে। এটা আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য ডিজিজ হিসেবে কাজ করে। তারপর হলো আমাদের সফট ওয়াটার যেটা থাকতেছে, অর্থাৎ যার যার মনে করেন হচ্ছে হলো হার্ডনেস ভ্যালু অনেক কম, সেটা আবার কি করে যে পাইপে করোশন করতে পারে। কেন করে? কারণ এখানে আয়নের সংখ্যা কি হয় যে কম হয়, ঠিক আছে। আয়নের সংখ্যা কম হওয়ার কারণে আমরা তো পাইপে শুধুমাত্র কি করি না যে কোনো সেফ ওয়াটার বা হচ্ছে হলো পিওর ওয়াটার ফ্লো করি না। আমরা যেটা ফ্লো করি সেটা কি যে বাসন কোসন ধুচ্ছি যেখানে আমাদের কি থাকতেছে ভীম থাকতেছে, আমরা কাপড় ধুচ্ছি যেখানে আমাদের কি থাকতেছে ডিটারজেন্ট বা সোপ থাকতেছে। সো যখন আমাদের সফট ওয়াটার বেশি হয় তখন আমাদের যেটা হয় সেটা হচ্ছে হলো পাইপ লাইনে করোশনে প্রবলেম হয়। তাছাড়াও কি বলছে যে আমাদের বিভিন্ন ধরনের হেভি মেটাল ক্রিয়েট করে যেগুলো আমাদের কি করে যে বিভিন্ন ধরনের ডিজিজে হেল্প করে। আচ্ছা আর কয়টা আছে আমাদের? আচ্ছা, আজকে আমরা আর্সেনিক পর্যন্ত পড়ি। তারপর কি বলছি নাইট্রেট। নাইট্রেটটা কি? নাইট্রেট হচ্ছে হলো আমাদের নাইট্রেট হচ্ছে হলো আমাদের কি বলছে যে ফার্টিলাইজার হিসাবে আমরা সাধারণত নাইট্রেটটাকে ইউজ করি বা নাইট্রোজেনটাকে ইউজ করি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলছি যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 মিলিগ্রাম পার লিটার থাকতে হবে আর হু স্ট্যান্ডার্ড অনুযায়ী 50 মিলিগ্রাম পার লিটারের মধ্যে থাকতে হবে। এর চেয়ে যদি বেশি থাকে তাহলে আমাদের কি হবে যে ওই ওয়াটারটা আমাদের পলিউটেড ওয়াটার হিসাবে আমি বলে দিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কেন পার্থক্য হচ্ছে? হু স্ট্যান্ডার্ডটা হলো ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যখন তারা করতেছে তখন কি হচ্ছে যে তারা সারা ওয়ার্ল্ডের যত স্ট্যান্ডার্ড আছে সবগুলাকে এক জায়গায় করতেছে বা সারা ওয়ার্ল্ডে তারা সার্ভে করতেছে। সার্ভে করার পর তারা সারা ওয়ার্ল্ডের রেসপেক্টে একটা স্ট্যান্ডার্ড দিচ্ছে। কিন্তু বাংলাদেশের যে ব্যাপার, বাংলাদেশের নদী নালা খাল বিল তো এমনি পলিউটেড, এর জন্য এই অ্যামাউন্টটা কি থাকে যে কোনো কোনো অ্যামাউন্টটা অনেক বেশি থাকে। হু অপেক্ষা কোনো কোনো অ্যামাউন্ট যেগুলো আমাদের রিস্কি সেটা দেখবেন বেশি থাকতেছে। এটা থাকেই একটা কারণে যে বাংলাদেশের যে রিভারের ব্যবস্থা বা বাংলাদেশের যে পানির ব্যবস্থা এটা তো সারা ওয়ার্ল্ডের সাথে মেলে না। সো এই কারণে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডটা আছে তারা কি করছে হুয়ের রেসপেক্টে সাথে বাংলাদেশের 40-50 বছর বা 100 বছরের পানির ডাটা নিয়ে তারা একটা স্ট্যান্ডার্ড বের করে সেটাকে হচ্ছে হলো তারা দিয়ে দিছে, ঠিক আছে। সো এই কারণে আমাদের হলো পার্থক্য। যেরকম এখানে যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে যান তখন দেখবেন আবার আলাদা, ওটাও হু থেকে আলাদা। বা আমি যদি জাপানি স্ট্যান্ডার্ডে যাই ওদেরটাও আলাদা। সো সারা পৃথিবীতে প্রতিটা দেশে নিজেদের একটা ওয়াটারের স্ট্যান্ডার্ড আছে এবং তারা ওইটাকেই ফলো করে। যেরকম আমরা বিডিএস স্ট্যান্ডার্ডটাকেই ফলো করি, আমরা হু স্ট্যান্ডার্ডকে অত ফলো করি না, ঠিক আছে। আমরা বিডিএস স্ট্যান্ডার্ডটাকে বেশি ফলো করি। আচ্ছা তাহলে কি বললাম যে নাইট্রেট যেটা থাকতেছে এটা যখন আমাদের অনেক বেশি অ্যামাউন্টে থাকতেছে তখন সেটা আমাদের কি করতেছে যে ম্যাথামো গ্লোবেনিয়া গঠন করতেছে, ঠিক আছে। এটা একটা অ্যামোনিয়ার ডিজিজ, যে অ্যামোনিয়া বেসিসে একটা ডিজিজ হয়। তাহলে এই ধরনের ডিজিজটা আমাদের কি হয় যে নাইট্রেটের অ্যামাউন্ট যখন বেশি থাকে তখন এই প্রবলেমটা অ্যারাইজ করে কাদের ক্ষেত্রে? যাদের বয়স অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হয়। আমরা যদি এই প্রবলেমটা একটু দেখে আসি, এটা সম্পর্কে আমারও এত আইডিয়া নাই। আচ্ছা যেখানে আমাদের কি হয় যে অ্যাবনর্মাল হোমিওগ্লোবিন আনএবল টু ক্যারি অক্সিজেন। আচ্ছা মানে হচ্ছে হলো এই টাইমের এই ধরনের ডিজিজ হইলে মানুষজন কি করে যে কম পরিমাণ অক্সিজেন ইনহেল করতে পারে, অর্থাৎ অক্সিজেনের কি হয় যে ঘাটতি দেখা যায়, শ্বাসকষ্টের প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যামোনিয়া বেশি থাকলে এই ধরনের প্রবলেমটা হইতে পারে। আর কি আসতেছে আয়রন। আয়রন যদি বেশি থাকে তাহলে তো এটা আমরা সবাই জানি, এই যে দেখেন লাল কালারের পানি। সে কারণে আয়রনের ক্ষেত্রে কি বলছি যে হু এবং বাংলাদেশ দুটা স্ট্যান্ডার্ডই হলো 0.3 থেকে 0.1 মিলিগ্রাম পার লিটার। তাহলে এইটা আমাদের শারীরিক কোনো ধরনের ক্ষতি করে না বা
কম ক্ষতি করে। এটা আমাদের হচ্ছে হলো যেটা করে সেটা হলো বোতল নষ্ট করে ফেলে বা পাইপকে ক্লগ করে ফেলে বা হার্ড ওয়াটার ক্রিয়েট করে বা টেস্ট এবং কালার উইয়ার্ড লাগে। সো এই ধরনের প্রবলেমগুলো এটা ক্রিয়েট করে। সোডিয়াম যেটা, সোডিয়াম একটা নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে কিসের, যে আমাদের যে প্ল্যান্টগুলো থাকে সেই প্ল্যান্টের নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে। সো সোডিয়াম যেটা সেটার অ্যামাউন্ট কত বলছে দেখেন, 200 মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ এর বেশি হইলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে, তারপরে বমি বমি ভাব আসতে পারে, এই ধরনের প্রবলেমগুলো হইতে পারে। ক্রোমিয়াম যেটা, ক্রোমিয়াম কি বলতেছি, যে ক্রোমিয়াম একটা হেভি মেটাল। তাহলে ক্রোমিয়াম যদি হেভি মেটাল হয় তার মানে এটা অবশ্যই আমাদের কি করবে, শরীরের জন্য আমাদের ক্ষতি করবে বা এটা কার্সিনোজেনিক ইফেক্ট ফেলবে। সো এটা কি বলতেছে, হু এবং বাংলাদেশ দুইটাই 0.05 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ এর চেয়ে কম হইতে হবে। এর চেয়ে বেশি হইলে ওই ওয়াটারটা আমরা কখনোই ইউজ করতে পারবো না, কারণ ওইটা আমাদের কি করবে, ক্যান্সার সেলকে অ্যাক্সিলারেট করব। ঠিক আছে, তারপর কি বলছি, যে আমাদের দুই টাইপের ক্রোমিয়াম পাওয়া যায়, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 6+। 6+ যেটা আসতেছে এটা হলো হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম এবং এটাই আমাদের রিস্কি। ক্রোমিয়াম 3+ যেটা, এটা আমাদের তেমন রিস্কি না। সো যখনই আমাদের হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম ক্রিয়েট হয় তখন সেটা আমাদের টক্সিসিটি ছড়াইতে থাকে। আর্সেনিক, এটা আমরা সবাই জানি, ওয়ান্স আপন এ টাইম আর্সেনিক কি ছিল, বাংলাদেশের জন্য একটা ট্রাস্ট ছিল, যে আর্সেনিকে অনেক মানুষ মারা যাইতো। আর্সেনিকে যে টিউবওয়েলগুলো ছিল সেগুলো আমরা লাল দাগ করে দিতাম যেন মানুষজন কি না করে, যে ওই টিউবওয়েলটা ইউজ না করে। সো আর্সেনিকের যে লিমিটটা সেটা দেওয়া আছে কত, 0.05 মিলিগ্রাম পার লিটার। আর আর্সেনিক কী কী ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা আমাদের রেসপিরেটরি ডিজিজ করতে পারে, ক্যান্সার ক্রিয়েট করতে পারে। ইভেন মানুষের আগে কি করছে, যে কন্টিনিউয়াস আর্সেনিক নেওয়ার কারণে মানুষ মারাও গেছে। ঠিক আছে, এটা হলো আর্সেনিকের ইফেক্ট। আচ্ছা, আর দুইটা আছে ফিজিক্যাল, দুইটা শেষ করে দেই। লেডটা কি করে, লেডটা হচ্ছে হলো আমাদের, লেডও এক ধরনের কি হেভি মেটাল এবং এটা আমাদের ওই ক্রোমিয়াম যা করে সেই ধরনের ইফেক্টই ফেলতে থাকে। তার সাথে এটা কি করে, যে আমাদের যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে আমরা লেডটা ইউজ করি অনেক সময়, যে রুফে ইউজ করি, পাইপে ইউজ করি, ক্যাবলে ইউজ করি। তাহলে এই ধরনের যে লেডটা, এই লেডটা যখন আমাদের ওয়াটারে অনেক বেশি থাকে তখন তারা কি করে, যে পিএইচ এর অ্যামাউন্ট কমায় ফেলে। পিএইচ এর অ্যামাউন্ট কমানো মানে কি, ওয়াটারটা অ্যাসিডিকের দিকে চলে যাওয়া। সো এটাও আমাদের কি করতে হয়, লিমিটের মধ্যে রাখতে হয়। সেটা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার বাংলাদেশ এবং হু দুটা স্ট্যান্ডার্ড অনুযায়ী। তাহলে এটা আমাদের কি করে, যে কার্সিনোজেন, যেটা একটু আগে বললাম যে এটাও একটা হেভি মেটাল এবং এটাও আমাদের কি করে, যে কার্সিনোজেনিক ইফেক্ট করে, অর্থাৎ আমাদের ক্যান্সার সৃষ্টি করতে হেল্প করে। আর কি, আর হলো এটা ব্রেন এবং কিডনিতেও ড্যামেজ করতে পারে। এবার হলো বিওডি। বিওডি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে কি বলছি, বিওডি 5 কেন, কারণ এটা আমরা 5 দিনের টেস্ট করি। ঠিক আছে, যে 5 দিনের মাথায় আমরা একটা ডাটা নিয়ে টেস্ট করি, যে শুরুতে একটা ডিও নিলাম, 5 দিন পর একটা ডিও নিলাম, তারপরে ফাইনাল ডিও থেকে ইনিশিয়াল ডিওর রেসপেক্টে আমরা বিওডি বের করি, বিওডির ম্যাথ দেখবো আমরা। তাহলে এই বিওডিটা আমাদের কি করে, যে এটা হলো 0.2 মিলিগ্রাম পার লিটার থাকতে হবে এবং সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে 0.2 মিলিগ্রাম পার লিটার থাকতে হবে। এখন বিওডি যদি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে, যে ফিশ যেটা থাকতেছে বা অ্যাকোয়াটিক লাইফ যারা থাকতেছে তাদের নানা ধরনের প্রবলেম হবে, এটা অনেক হার্মফুল ইফেক্ট ক্রিয়েট করবে। তার সাথে বিওডি যদি বাড়ে, অর্গানিক ম্যাটার বাড়তে থাকে, অর্গানিক ম্যাটার যদি বাড়ে ওইটা আমাদের ট্রিটমেন্ট করা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিওডির প্রবলেম। তাহলে আমরা কি কি দেখলাম, ফিজিক্যাল প্রপার্টিজ দেখছি, কেমিক্যাল প্রপার্টিজ দেখছি এবং এগুলার আমরা হচ্ছে হলো কি দেখছি, লিমিট দেখছি এবং এটার অ্যাডভার্স ইফেক্টটা কি এইটা দেখছি। আমরা নেক্সট দিন যেটা দেখব সেটা হলো মাইক্রোবায়োলজিক্যাল। এই যে টোটাল কলিফর্ম, ফেকাল কলিফর্ম, এগুলো হলো মাইক্রোবায়োলজিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা ফিজিক্যাল দেখলাম আর কেমিক্যাল দেখলাম। যতটুক পড়লাম এতটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে, কোশ্চেন আছে? যা পড়াইছি তাই পড়বেন।